রেডি করুন। গুড মর্নিং এভরিবডি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাটেনশন অ্যান্ড ইটস ডিফারেন্ট ডিটারমিনেন্টস। আমাদের যে সিলেবাসে এটা রয়েছে যে অ্যাটেনশন কি বিষয়টা এবং তার যে বিভিন্ন রকম নির্ধারক ডিটারমিনেন্টসগুলো কীভাবে আমাদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়ানোর ক্ষেত্রে এটা কার্যকরী করা যায় সেটা নিয়ে আমাদের আলোচ্য বিষয়। মূল যে বিষয়টা আমাদের এখানে দেখতে হবে সেটা হচ্ছে মানুষের যে কোনো রকম কাজ করতে গেলেই এই মনোযোগটা খুব ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কারণ আমি যা কিছু বলছি তোমরা অনেকটা আমার কথা শুনছো, কিন্তু সেটা সঠিকভাবে মন দিয়ে শুনছো কি না, এটা খুব মন দিয়ে শোনো, তাহলে তোমার কোনো কিছুই না, এখানে যতই টেকনোলজিক্যাল ডিভাইস দিয়ে পড়াই না কেন, পাওয়ার পয়েন্টে শো করে পড়াই না কেন, মন যদি তোমার এখানে না থাকে তাহলে কিন্তু তোমার কখনোই ওই বিষয়টা সম্পর্কে তুমি আত্মস্থ করতে পারবে না বা কোন বিষয়টা সঠিকভাবে শিখতে পারবে। অর্থাৎ যে বিষয়টাতে তুমি সঠিকভাবে মনোযোগ সহকারে শিখবে জানবে তার যে একবার যে নলেজটা হবে সেটা কিন্তু অনেক দিন বেশি তুমি সেটাকে ধারণ করে রাখতে পারবে বা তোমার মাইন্ডের মধ্যে স্টোর করে রাখতে পারবে। তো কীভাবে মনোযোগ এবং তার নির্ধারকগুলোকে কাজে লাগিয়ে আমরা ছাত্রছাত্রীদের মনোযোগটাকে বাড়াতে পারি সেটা আজকে আমাদের আলোচনার বিষয়। এখন মূল প্রশ্ন, বিশেষ করে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এখানে মানে মনোযোগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই কারণে রয়েছে, আমরা যা কিছু করছি, যা কিছু শিখছি, জানছি সেটা যেন আমরা দীর্ঘদিন পরে মনে রাখতে পারি, আমাদের যখন প্রয়োজন হবে কাজে লাগাতে পারি। সাপোজ ধরো যখন পরীক্ষা দেবে তখন তুমি কিছুই লিখতে পারবে না, কারণ তুমি যখন শিখেছিলে, যখন নিজের বাড়িতে পড়েও ছিলে, তখন তুমি মনোযোগ সহকারে পড়োনি বা মনোযোগ সহকারে শেখোনি, যার ফলে তুমি প্রপার টাইমে সেটা ইউটিলাইজ করতে পারবে না। মনোবৈজ্ঞানিকগতভাবে এই যে কথাটা আমরা অনেক সময় ছাত্রদের বলে থাকি, ছাত্রদের ভীষণ অমনোযোগী। এই অমনোযোগী কথাটা সাইকোলজিক্যালি কিন্তু রং, কারণ মনোযোগ তার এই মুহূর্তে হয়তো ক্লাসে নেই, অন্য কোথাও আছে, অর্থাৎ অমনোযোগী কিন্তু হয় না, কোনো একটা নির্দিষ্ট জায়গায় মন রয়েছে, তাহলে সেখান থেকে আমার ক্লাসে আমার টপিকের মধ্যে তাকে ঢোকাতে হবে, সেটা হচ্ছে আমার কাজ, টিচারের কাজ। সেই জন্য আগে আমাদের জানতে হবে অ্যাটেনশন কি, তার নেচারগুলো কীরকম, তার কী কী ডিটারমিনেন্টস যেগুলোকে আমরা কার্যকরী করতে পারবো ছাত্রছাত্রীদের মনোযোগকে বাড়ানোর জন্য। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এর কত করে এখানে ডেফিনেশন দেওয়া রয়েছে যে মনোযোগ কাকে বলে। ফার্স্ট বলা হচ্ছে একটা রিপোর্ট ডেফিনেশন, ইমোটিভ প্রসেস ট্রান্সলেটেড ইনটু অ্যাকশন, অর্থাৎ মানুষের যে অনুভূতি প্রকাশমূলক দিককে বলা হচ্ছে মনোযোগ। এখানে আমরা কতগুলো মনোযোগের ডেফিনেশন আগে জেনে নেব। ফার্স্ট যেটা বলা যায়, রিপোর্ট একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, ইমোটিভ প্রসেস ট্রান্সলেটেড ইনটু অ্যাকশন, অর্থাৎ অনুভূতি প্রকাশমূলক দিক হচ্ছে মনোযোগ। অর্থাৎ আমি যখন যে বিষয়টাকে মনোযোগ দিচ্ছি তার পেছনে একটা অনুভূতি কাজ করছি, সেটাকে এখানে আমরা মনোযোগ বলছি। ম্যাকডোগালের একটা গুরুত্বপূর্ণ ডেফিনেশন এখানে দেখতে পাচ্ছ, অ্যাটেনশন ইজ মিয়ারলি কোহেশন অর স্ট্রাইভিং কনসিডার্ড ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ইটস এফেক্ট অন কগনিটিভ প্রসেস, অর্থাৎ জ্ঞানমূলক যে প্রক্রিয়া বা সক্রিয়তা তার পেছনে যে সমস্ত মানসিক শক্তি কাজ করছে তাকেই বলা হচ্ছে মনোযোগ। তবে জ্ঞানমূলক সক্রিয়তার পেছনে যে মানসিক শক্তি কাজ করছে তাকে বলা হচ্ছে মনোযোগ। আর কি আছে এখানে ডেফিনিশনে, আপনি আমি দুটোই দিয়েছি। এরপরে দেখো একটা মনের আমরা একটা স্ট্রাকচার বলেছি। ফ্রয়েডের নাম নিশ্চয়ই শোনা আছে। মনোবিদ ফ্রয়েড তার কতগুলো তার সাইকোঅ্যানালিসিস থিওরিতে মনের এরকম কতগুলো ব্যাখ্যা দিয়েছে। একটা কতগুলো স্টেজ যে মানুষের মনকে দুটো দিক থেকে ভাগ করা যায়, একটা টোপোলজিক্যাল আর একটা তার হচ্ছে ডায়নামিক্যাল। তো আমরা এখানে মনের কতগুলো ক্ষেত্রকে জাস্ট আইডেন্টিফাই করছি যে তিনটে স্তরের কথা উল্লেখ করেছে। ফার্স্ট বলা হচ্ছে কনসাস বা চেতন মনের স্তর, সেকেন্ড বলা হচ্ছে প্রি কনসাস অর সাবকনসাস, বাংলায় বলা হচ্ছে প্রাক চেতনার স্তর, আর লাস্ট যেটা মনের সবচেয়ে বড় অংশ সেটাকে বলা হচ্ছে অবচেতন মনের স্তর। তাহলে চেতন মন, প্রাক চেতন মন এবং অবচেতন মন। এবং দেখো মনের মধ্যে সবচেয়ে ছোট জায়গাটা কিন্তু কনসাস স্টেট,
এই মুহূর্তে আমরা যা কিছু আলোচনা করছি, ভাবছি, সব কিন্তু আমার অন্তত চেতনার কেন্দ্রে আছে। অর্থাৎ যখন কোনো একটা নির্দিষ্ট বস্তুকে, বিষয়কে, কন্টেন্টকে আমি আমার চেতনার কেন্দ্রে আনতে পারি, তখনই কিন্তু সেটার প্রতি আমি মনোযোগ দিতে পারি। তা নাহলে তার প্রতি মনোযোগ দিতে পারবো না। অর্থাৎ এখানে আমি বলছি মানে সবাই যে আমার কথা শুনছে তা নয়। ওই যে পাশের শব্দ হচ্ছে শুনতে পাচ্ছ, পেছনের শব্দ হচ্ছে শুনতে পাচ্ছ, তাহলে সেখানে মন চলে যাচ্ছে। সেই মুহূর্তে আমি যেটা বললাম কীভাবে শুনলে না, কেউ একটা থামতে বলে দাও, শব্দটা যেন না আসে, পেছনে বলে দাও। যাই হোক, এই যে কনসিয়াস বা চেতনার কেন্দ্রে আমরা যখন যে বিষয়টাকে উপস্থাপন করছি সেটার প্রতি আমরা মনোযোগ দিচ্ছি। প্রাক চেতনার বা প্রি কনসিয়াস স্টেজ বলতে কি বলা হচ্ছে, যে কিছুক্ষণ আগে যে ক্লাসটা হয়ে গেছে, অর্থাৎ মনোযোগ যে ক্লাসটা নিয়েছে তার সমস্ত বিষয় কি তোমাদের এই মুহূর্তে চেতনায় আছে? চেতনায় নেই। আবার তুমি সব ভুলে গেছে তার প্রাক চেতন স্তরে তুমি পাঠিয়ে দিয়েছো। কারণ কেন পাঠিয়েছো? কারণ এই মুহূর্তে আবার তুমি ক্লাসে ঢুকে গেছো। এই কারণে পূর্বের শেখা বিষয়টা কিছুটা তুমি পেছনের দিকে পাঠিয়েছো। অর্থাৎ সেটা কিন্তু আছে প্রাক চেতন মনে, সবটা নেই। বেশ কিছু জিনিস, মূল মূল বিষয় যেগুলো তোমার মনে টাচ করেছিল সেই বিষয়গুলোকে তুমি প্রাক চেতন মনে রেখেছো। লাস্ট এবং সবচেয়ে বড় যে স্তরটা বলা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড বা অবচেতনার স্তর। অর্থাৎ আমরা যা কিছু শিখলাম, জানলাম, যেগুলো আমাদের দরকার সেটা আমি চেতন মনে রাখলাম, তারপরে রাখলাম প্রাক চেতন মনে। বাদ বাকি অনেক কথা আমি বলেছি বা তোমরা শুনেছো, সেগুলো দরকার নেই, সব ওই অবচেতন মনে পাঠিয়ে দিচ্ছি। অর্থাৎ যে মুহূর্তে আমরা